আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব রাসায়নিক বন্ধনের কয়েকটা টপিক নিয়ে, যে কিছু কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। মানে আসতে পারে পরীক্ষায়, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তা আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তা আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে যে আমাদের যদি কখনো একটা কোশ্চেনে কোনো একটা যৌগ দেওয়া থাকে, কোশ্চেন যদি জিজ্ঞেস করে এই যৌগের মধ্যে কয়টা বন্ধনজোড় ইলেকট্রন আছে, কয়টা মুক্তজোড় ইলেকট্রন আছে, তা আমরা দেখবো হচ্ছে কিভাবে আসলে বন্ধনজোড় ইলেকট্রন মুক্তজোড় ইলেকট্রনগুলো বের করতে হয়। তো প্রথমে ধরো আমরা ধরে নিচ্ছি পানিরটা। পানির সংকেত কি? পানির সংকেত হচ্ছে H2O। পানির সংকেত H2O। এখানে দেখা যাচ্ছে যে একটি অক্সিজেন পরমাণু আছে, দুইটা হাইড্রোজেন পরমাণু আছে। আমরা যদি অক্সিজেনের ইলেকট্রোবিন্যাসটা করি 1s2 2s2 2p4, আমরা যদি আমাদের যে p যে অরবিটালটা আছে এটাকে যদি আমরা pxy px py pz এই তিনটা ভাগে ভাগ করি তাহলে কি পাবো দেখো তো। 1s2 2s2 2px 2 পাবো, 2py 1 পাবো, 2pz 1 পাবো। আমরা অক্সিজেন ইলেকট্রোবিন্যাস করলে 1s2 2s2 2p4 পাচ্ছি, সেখান থেকে পাচ্ছি কি 1s2 2s2 2px2 2py1 2pz1। হাইড্রোজেন ইলেকট্রোবিন্যাস করলে কি পাওয়া যায়? 1s1। হাইড্রোজেন ইলেকট্রোবিন্যাস করলে পাওয়া যায় 1s1। তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে একটা অক্সিজেনের সাথে তোমার দুইটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে। তার মানে অক্সিজেনের মধ্যে অক্সিজেন যখন ইলেকট্রোবিন্যাসটা করছি দেখা যাচ্ছে অক্সিজেন ইলেকট্রোবিন্যাসের মধ্যে সিঙ্গেল ইলেকট্রন আছে কয়টা? দুইটা। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। আর হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সিঙ্গেল ইলেকট্রন কয়টা আছে? হাইড্রোজেনের সিঙ্গেল ইলেকট্রন আছে একটা। ফলে এই সিঙ্গেল ইলেকট্রন, এই অক্সিজেনের এই সিঙ্গেল ইলেকট্রনটা একটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করবে। এই সিঙ্গেল ইলেকট্রনটা হাইড্রোজেনের আরেকটা অক্সিজেন, হাইড্রোজেনের যে আরেকটা ইলেকট্রন আছে, আরেকটা সিঙ্গেল ইলেকট্রন ওইটার সাথে বন্ধন গঠন করবে। ধরলাম এখানে এই পাশে একটা হাইড্রোজেন আছে, তার ইলেকট্রন একটা, তার ইলেকট্রন হবে কত? 1s1। অক্সিজেনের যে দুইটা সিঙ্গেল ইলেকট্রন আছে তার মধ্যে একটা ইলেকট্রন আমার একটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে, সমযোজী বন্ধন। অপর সিঙ্গেল ইলেকট্রনটা অপর একটা হাইড্রোজেনের সাথে সিঙ্গেল ইলেকট্রন গঠন, মানে সিঙ্গেল ইলেকট্রন দ্বারা শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করছে। তাহলে এখানের মধ্যে আমার যৌগটা হবে H2O। তো এখন দেখো এখানের মধ্যে এই এই সিঙ্গেল ইলেকট্রন আর এই সিঙ্গেল ইলেকট্রনটা এটা এখানে এক জোড়া, আর সিঙ্গেল ইলেকট্রন এখানে সিঙ্গেল ইলেকট্রন এখানে এক জোড়া। তাহলে এই মোট দুই জোড়া, এই দুই জোড়া হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধন জোড়। আমরা এটাকে বলবো হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে কোশ্চেন যদি আসে পানিতে কয় জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে, তখন আমাদেরকে বলতে হবে পানিতে দুই জোড়া বন্ধন জোড় আছে। কারণ এখানে আমাদের দেখা যাচ্ছে যে কি এরা এরা এক জোড়া, এরা এক জোড়া, এই জোড়া দুইটা কি করছে? বন্ধন গঠন করছে। তাই বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে দুই জোড়া। এখন দেখো আমরা অক্সিজেনের এই যে সর্বশেষ স্তরটা হচ্ছে কি 2 নম্বর শক্তি স্তর। 2 নম্বর শক্তি স্তরের মধ্যে এইখানে এক জোড়া এবং এক জোড়া, মোট দুই জোড়া। এই দুই জোড়া ইলেকট্রন কিন্তু কি না কোনো বন্ধনে অংশগ্রহণ করে নাই। অক্সিজেনের শেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে তার মধ্যে দুই জোড়া ইলেকট্রন কি করে নাই? কোনো বন্ধনে অংশগ্রহণ করে নাই। তখন আমরা বলবো যে এই দুই জোড়া হচ্ছে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন। ঠিক আছে? তাহলে অক্সিজেনের বন্ধন জোড় হচ্ছে দুই জোড়া ইলেকট্রন, মুক্ত জোড় হচ্ছে কয় জোড়া ইলেকট্রন? দুই জোড়া ইলেকট্রন। তাহলে আমরা যদি নেক্সট একটা উদাহরণ দিই ইনশাআল্লাহ জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরো আমাকে বললো যে এখন অক্সিজেন পানিটা বাদ, ধরো NH3 অ্যামোনিয়াতে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, কয় জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে। আমি ফার্স্ট আমরা নাইট্রোজেন ইলেকট্রোবিন্যাসটা করি। 1s2 2s2 2p3। আমি যদি অন্যত সুন্দর করে লিখি আবার 2px1 হবে, 2py1 হবে, 2pz1 হবে। আর হাইড্রোজেন কি আছে? 1s1। তাহলে দেখো এখানের মধ্যে নাইট্রোজেনের শেষ কক্ষপথে সিঙ্গেল ইলেকট্রন আছে কয়টা? সিঙ্গেল ইলেকট্রন আছে তিনটা। তো এই তিনটা সিঙ্গেল ইলেকট্রন তিনটা হাইড্রোজেনের সাথে কি করবে? সমযোজী বন্ধন গঠন করবে। এটা একটা হাইড্রোজেনের সাথে বন্ধন করতেছে, এটা একটা হাইড্রোজেনের সাথে বন্ধন করতেছে, এটা একটা হাইড্রোজেনের সাথে বন্ধন করতেছে। তাহলে এখানের মধ্যে বন্ধন জোড় পাওয়া যাবে কয় জোড়া? বন্ধন জোড় পাওয়া যাবে তিন জোড়া। আর আমার যে নাইট্রোজেনের শেষ কক্ষপথের মধ্যে এই এক জোড়া ইলেকট্রন, কি আছে? কারোর সাথে বন্ধন গঠন করা নাই। আমরা কিন্তু শেষ কক্ষপথটা ধরবো, আমরা কিন্তু এখানে 1s টা ধরবো না। কারণ সৌর শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো কি করছে? বিক্রিয়া অংশগ্রহণ করছে। তো শেষ কক্ষপথের এই দুটি ইলেকট্রন কোনো বিক্রিয়া, কোনো বন্ধনে অংশগ্রহণ করে নাই। তাহলে ওর মুক্ত জোড় হচ্ছে যে এই একটা হচ্ছে মুক্ত জোড়। ওর মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে যে এক জোড়া। বন্ধন জোড়, এটা হচ্ছে বন্ধন জোড়।
মুক্ত জোড় ইলেকট্রন আছে 1 জোড়া, বন্ধন জোড় ইলেকট্রন আছে 3 জোড়া। আমরা যদি আরেকটা উদাহরণ দেখতে চাই, ধরো কার্বন ডাই অক্সাইড। কোশ্চেন চাইছে কার্বন ডাই অক্সাইড যৌগের মধ্যে কয় জোড়া মুক্ত জোড় আছে, কয় জোড়া বন্ধন জোড় আছে। তাহলে ফার্স্টে কার্বনের ইলেকট্রোমিনেশনটা করি। 1s2 2s2 2p2, ঠিক আছে। 2p2 বলে দেখেন আমি যেভাবে লিখি 1s2 2s2 2px1 2py1 2pz 0 হবে। 2pz এ কিন্তু কি নেই, কোনো ইলেকট্রন নাই। এখন আমরা যদি এই কার্বন পরমাণুটাকে যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করাবো আমাদেরকে তাপ দিতে হয়। আমরা যখন তাপ দিই তখন কি হবে, এখানে যে 2s2 এর মধ্যে দুটি ইলেকট্রন আছে, তার মধ্যে দুটি ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন থেকে যাবে এখানে, আর একটা ইলেকট্রন তোমার 2pz এর যে খালি অংশ, 2pz টা তখন খালি আছে ওই জায়গায় চলে যাবে। কখন হবে, তাপ দিলে। নরমালি কিন্তু কি হয়, নরমালি কিন্তু 2s2 ই থাকবে। যখন আমরা বিক্রিয়া করতে চাই, বিক্রিয়া করতে হলে আমাদেরকে তাপ দিতে হয়, চাপ দিতে হয়, অন্যান্য অনেক কাজ করতে হয়। আমরা যখন তাপ দিব, তাকে যখন সক্রিয় করব, তখন তার 2s2 এর একটা ইলেকট্রনটা তোমার 2pz এর মধ্যে চলে যাবে। তখন তার মধ্যে সিঙ্গেল ইলেকট্রন পাওয়া যাবে কয়টা, সিঙ্গেল ইলেকট্রন পাওয়া যাবে 4টা। আমরা যদি অক্সিজেন ইলেকট্রোমিনেশ করি, অক্সিজেন ইলেকট্রোমিনেশ করলে কি পাওয়া যাবে, 1s2 2s2 2p4। আমি ভেঙে লিখি কি হবে, তাহলে দেখো অক্সিজেনের মধ্যে কি আছে, অক্সিজেনের মধ্যে কিন্তু সিঙ্গেল ইলেকট্রন আছে কয়টা, 2টা। তাহলে এই অক্সিজেনের এই সিঙ্গেল দুটি ইলেকট্রন কার্বনের এই দুটো ইলেকট্রনের সাথে শেয়ার করবে। এই অক্সিজেনের এই সিঙ্গেল ইলেকট্রনগুলো এদের সাথে শেয়ার করবে। অন্য একটা অক্সিজেনের সিঙ্গেল ইলেকট্রন দুইটা এই অক্সিজেনের সাথে শেয়ার করবে। অন্য একটা অক্সিজেনের কি হবে, অন্য একটা অক্সিজেনের এরকম থাকবে, 2py1 পাওয়া যাবে, 2pz1 পাওয়া যাবে। তো এই দুইটা কি করবে, এই দুইটা কার্বনের এই দুজনের সাথে বন্ধন গঠন করবে। তাহলে এখানের মধ্যে বন্ধন জোড় পাওয়া যাচ্ছে 2 জোড়া, এখানে বন্ধন জোড় পাওয়া যাচ্ছে 2 জোড়া। তাহলে CO2 এর মধ্যে বন্ধন জোড় আছে 4 জোড়া, ঠিক আছে। এখানে এখানে 2 জোড়া হবে। এই একটা কার্বনের দুটো ইলেকট্রন অক্সিজেন, একটা অক্সিজেনের দুটো ইলেকট্রনের সাথে শেয়ার করবে, তখন 2 জোড়া পাবো। অন্য একটা অক্সিজেন থেকে এই 2 জোড়ার সাথে কি হবে, বন্ধন গঠন করবে, এখান থেকে পাবো 2 জোড়া। তাহলে একটা CO2 এর মধ্যে মোট বন্ধন জোড় হবে তোমার 4 জোড়া। দেখো এখানের মধ্যে মুক্ত জোড় আছে কয়টা, তোমার কার্বনের যে শেষ কক্ষপথ, কার্বনের শেষ কক্ষপথে কিন্তু কোনো ইলেকট্রনই বাদ নাই যারা বন্ধনে অংশগ্রহণ করে নাই। কিন্তু অক্সিজেনে দেখো একটা অক্সিজেনের এই দেখো এই 2 জোড়া, এই 2 জোড়া কি করে নাই, একটা অক্সিজেনের এই 2 জোড়া বন্ধনে অংশগ্রহণ করে নাই। তাহলে একটা অক্সিজেন থেকে 2 জোড়া পাচ্ছ, দুটো অক্সিজেন থেকে কয়টা পাবা, আমার CO2 যৌগের মধ্যে অক্সিজেন 2টা আছে না, আমি একটা অক্সিজেন থেকে মুক্ত জোড় পাচ্ছি 2 জোড়া, দুটো অক্সিজেন থেকে পাওয়া যাবে কয়টা, 4 জোড়া পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে CO2 যৌগের ক্ষেত্রে বন্ধন জোড় 4 জোড়া আছে, মুক্ত জোড় কয় জোড়া হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটা সহজ হিসাব করতে পারতেছি কি, এই দেখো এখানে 2 জোড়া এখানে 2 জোড়া হচ্ছে বন্ধন জোড়, অন্য একটা অক্সিজেনের সাথে এখানে 2 জোড়া বন্ধন জোড়, মোট বন্ধন জোড় 4 জোড়া। আর একটা সিঙ্গেল অক্সিজেনের মধ্যে কার্বনের মধ্যে কোনো মুক্ত জোড় নাই, কিন্তু একটা অক্সিজেনের মধ্যে 2 জোড়া মুক্ত জোড় পাওয়া যায়। যেহেতু দুটো অক্সিজেন আমরা ইউজ করব, দুটো অক্সিজেনের জন্য 4 জোড়া মুক্ত জোড় পাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, প্রত্যেকটা যে কোনো একটা সমযোজী যৌগ, যে মানে যে কোনো যৌগ, সমযোজী যৌগ হোক, যে কোনো সমযোজী যৌগের ক্ষেত্রে মুক্ত জোড় কয়টা পাওয়া যাচ্ছে, বন্ধন জোড় কয়টা পাওয়া যাচ্ছে, সেটা আমরা এদের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে করতে পারবো। আমাদের পরীক্ষায় যখন সিকিউতে আসবে, সিকিউতে আমরা করবো কি, সিকিউতে আমরা চেষ্টা করবো যে আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাসটা করবো। ইলেকট্রন বিন্যাস করে কার কয়টা ইলেকট্রন বন্ধন গ্রহণ করতেছে, কার কয়টা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে নাই, তাদেরকে হিসাব করে আমরা বন্ধন জোড় মুক্ত জোড়গুলা বের করব। তাহলে আমরা আরেকটা নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। সেটা হচ্ছে যে একটা কোশ্চেন আসে যে PCl3 অষ্টক নিয়ম মানে কিন্তু PCl5 অষ্টক নিয়ম মানে না, কেন, ব্যাখ্যা করো। একটা কোশ্চেন আসে PCl3 অষ্টক নিয়ম মানে কিন্তু PCl5 অষ্টক নিয়ম মানে না। সাধারণত যে কোনো যৌগ নরমালি যে দুইটা মৌল পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করে হোক, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হোক, ওরা চেষ্টা করে কি যাতে ওদের শেষ কক্ষপথটা নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রোবিন্যাসের মতো হয়। আর এটাকে বলা হয় কি অষ্টক নিয়ম। আমরা যদি ইলেকট্রোবিন্যাস করি, আমরা যদি ক্লোরিন এবং ফসফরাস ইলেকট্রোবিন্যাসটা করি, তাহলে কি দেখতে পাবো, দেখো ফসফরাস ইলেকট্রন আছে 15টা, ইলেকট্রোবিন্যাস করলে কি পাওয়া যাবে, 1s2 2s2 2p6 3s2
3p3, ঠিক আছে। আমি জাস্ট এই অংশটাকে যদি ভাঙি কি পাবো, 3s2 তো কোনো ভাঙি নাই, ও তো একটা একজনই একাই থাকবে, আর p এর মধ্যে তিনটা পার্ট পাওয়া যাবে, 3px1, 3py1, 3pz1, ঠিক আছে। তাহলে ক্লোরিনের যদি আমরা ইলেকট্রন করি কি পাবো, ক্লোরিনের 17টা ইলেকট্রন, 1s2, 2s2, 2p6, 3s2, 3p, কত হবে, 10টা হইছে, 12টা হইছে, 3p5, এই অংশটা ভাঙলে কি পাওয়া যাবে, 3s2, 3px2, 3py2, 3pz1 পাওয়া যাবে। তাহলে দেখো সাধারণভাবে ফসফরাসের সিঙ্গেল ইলেকট্রন থাকে 3টা, আর ক্লোরিনে সিঙ্গেল ইলেকট্রন থাকে একটা। তাহলে একটা ক্লোরিনের মধ্যে সিঙ্গেল ইলেকট্রন 3টা আছে, আর আমি PCl3 যে ওটার মধ্যে আমার ইলেকট্রন ক্লোরিন কয়টা আছে, আমার PCl3 এর মধ্যে ক্লোরিন আছে 3টা, তাহলে আমরা 3টা ক্লোরিন থেকে 3টা সিঙ্গেল ইলেকট্রন পাবো। তাহলে 3টা সিঙ্গেল ইলেকট্রন তোমার 3টা ক্লোরিনের সাথে যুক্ত হবে এভাবে। এখানে ধর একটা ক্লোরিন আছে পাশে, আর এই পাশে আরেকটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন 3pz1, 3pz1 এর একটা ক্লোরিন এখানে পাবো, 3pz1, মানে ফসফরাসের 3টে সিঙ্গেল ইলেকট্রন আছে, আর আমরা ক্লোরিন থেকে একটা সিঙ্গেল ইলেকট্রন পাই। তাহলে একটা সিঙ্গেল ক্লোরিন একটা সিঙ্গেল ইলেকট্রন, ফসফরাস একটা সিঙ্গেল ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করবে, তাই আরেকটা ক্লোরিন আরেকটার সাথে বন্ধন গঠন করবে, আরেকটা ক্লোরিন ধরে নাও ওখান থেকে আরেকটা ক্লোরিন আরেকটা ফসফরাসের সাথে বন্ধন গঠন করবে। তাহলে এখানে বন্ধন জোড় পাচ্ছি কয়টা, বন্ধন জোড় পাচ্ছি হচ্ছে 3টা, বন্ধন জোড় পাওয়া যাচ্ছে কয়টা, 3 জোড়া। এবং আমরা যদি কি দেখি তাহলে দেখতে পাবো যে এখানে প্রত্যেকটা ইলেকট্রনই কি হচ্ছে, এখানে আমাদের সবাই কি করতেছে, তাদের অষ্টক নিয়ম কিন্তু মানতেছে। অষ্টক নিয়ম মানলে কি হবে দেখো, অষ্টক নিয়ম কিভাবে মানতেছে খেয়াল করো। ফসফরাসের, আচ্ছা আমি একটু ছবি আঁকবো, তাই আগে আমরা বন্ধন জোড় মুক্ত জোড়গুলো হিসাব করে ফেলি। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে কত বন্ধন জোড় কয়টা, একটা বন্ধন জোড়, দুইটা বন্ধন জোড়, তিনটা বন্ধন জোড়, আর মুক্ত জোড় হচ্ছে কি, ক্লোরিনের ক্ষেত্রে কয় জোড়া পাওয়া যাচ্ছে, একটা ক্লোরিনের জন্য 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, একটা ক্লোরিনের জন্য 3 জোড়া পাওয়া যাচ্ছে, তিনটা ক্লোরিনের জন্য পাওয়া যাবে কয়টা, 9 জোড়া পাওয়া যাবে। একটা ক্লোরিনের জন্য 3 জোড়া পাওয়া যাচ্ছে, 1 2 3টা, তিনটা ক্লোরিনের জন্য 9টা পাওয়া যাবে। আর ফসফরাসে পাওয়া যাচ্ছে কয়টা, ফসফরাসে পাওয়া যাচ্ছে একটা। তাহলে PCl3 যৌগের মধ্যে তোমার বন্ধন জোড় আছে 3 জোড়া, আর মুক্ত জোড় আছে কত, 10 জোড়া। এই একটা বন্ধন, দুইটা বন্ধন, তিনটা বন্ধন, তিনটা বন্ধনের জন্য 3টা মুক্ত বন্ধন জোড়, আর একটা ক্লোরিনের মধ্যে মুক্ত জোড় থাকে হচ্ছে যে 3টা ক্লোরিনের জন্য হবে 9টা, ফসফরাসের মধ্যে পাওয়া যায় একটা, তাহলে মোট মুক্ত জোড় হবে হচ্ছে 10টা। আমাদের মুক্ত জোড় বন্ধন জোড় কিন্তু দুটোটা মিলে হিসাব করতে হবে। তাহলে এটা গেল হচ্ছে এটা। তাহলে আমি PCl3 টা আমরা যদি দেখি, আমরা যদি ছবি আঁকি, আমি যদি একটা ছবি আঁকি তাহলে দেখবো যে আসলে ওরা কিভাবে অষ্টক নিয়ম মানে। দেখো এটা ফসফরাস, যার শেষ কক্ষপথে কয়টা আছে, 5টা ইলেকট্রন আছে ধরো, এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন। ক্লোরিনের কয়টা থাকে, ক্লোরিনে থাকে 7টা। ক্লোরিনগুলোকে আমরা ক্রস দিয়ে প্রকাশ করি, 1 2 3 4 5 6, একটা শেয়ার করব এখানে 7। তাহলে এই ক্লোরিনের 7টা পাওয়া যাচ্ছে। তাহলে দেখো অষ্টক নিয়মটা হচ্ছে কি, অষ্টক নিয়মটা হচ্ছে যে কোনো পরমাণু ইলেকট্রন শেয়ার করে বা আদান প্রদান করে মূলত তাদের শেষ কক্ষপথে যাতে ইলেকট্রন 8টা হয়। তাহলে দেখো এখানে এভাবে কিন্তু হিসাব করলে ফসফরাসের শেষ কক্ষপথে 8টা হচ্ছে, ক্লোরিনের শেষ কক্ষপথে 8টা, এই ক্লোরিনেরও 8টা হচ্ছে, এই ক্লোরিনেরও 8টা হচ্ছে। তাহলে PCl3 টা অষ্টক নিয়ম মেনে চলতেছে, কারণ কি এখানে যখন শেয়ার হওয়ার মাধ্যমে ওদের যে শেষ কক্ষপথে যতগুলো ফসফরাস এবং ক্লোরিন দুজনেরই শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন পাওয়া যায়। কিন্তু আমরা যখন PCl5 করব, PCl5 টা কিভাবে গঠিত হয় একটু খেয়াল করো। আমি ফসফরাসের লাস্ট পোরশনটা যদি লিখি, ফসফরাসের যদি লিখি কি পাওয়া যায়, ফসফরাসের 3s2 পাওয়া যায়, 3p3 পাওয়া যায়। তাহলে এখানে এটাকে ভাঙলে কি পাওয়া যাবে, 3s2, 3px1, 3py1, 3pz1, ঠিক আছে। ওর যে 3D অংশ এটা কিন্তু কি থাকে, স্বাভাবিক অবস্থায় কোনো ইলেকট্রন থাকে না, আমরা 0 লিখবো। কিন্তু নরমালি যখন একটা ফসফরাসের সাথে যখন আমরা ক্লোরিন বিক্রিয়া দিতে চাই, যখন ওকে ফসফরাসকে আমরা অনেক বেশি তাপ দিই, তখন ফসফরাসের এই S থেকে একটা ইলেকট্রন এখান থেকে চলে গিয়ে তোমার D তে গিয়ে বসবে। যখন ফসফরাস একটা ইলেকট্রন তোমার D তে গিয়ে বসবে, তখন তার সিঙ্গেল ইলেকট্রন হয় কয়টা, সিঙ্গেল ইলেকট্রন হয়ে যাচ্ছে 5টা। এই 5টার সাথে তোমার 5টা ক্লোরিন বসবে, 5টা ক্লোরিনের 3pz1। আমি এখানে 5টা ক্লোরিন দেখাচ্ছি, এটা প্রথমটা কোড, দ্বিতীয়টা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এই 5টা ক্লোরিনের সাথে কি করবে, সে সমযোজী বন্ধন গঠন করবে।
তখন কিন্তু সে 5টা বন্ধন গঠন করে। 5টা বন্ধন মানে 5টা বন্ধন গঠন করলে তার কি হয়, তার এখানের মধ্যে বন্ধন জোড় হয় 5টা। মুক্তিযোদ্ধা তোমরা হিসাব করবা। তাহলে এখানে কি বললাম, স্বাভাবিক অবস্থায় কিন্তু ডি এর মধ্যে কোনো ইলেকট্রন থাকে না, কিন্তু আমরা যখন তাপ দিব, তাপ দিলে তোমার এস থেকে ইলেকট্রন একটা চলে যাবে, ডি তে চলে যাবে, তখন তোমার সিঙ্গেল ইলেকট্রন পাওয়া যায় 5টা সিঙ্গেল ইলেকট্রন পাওয়া গেলে 5টা সিঙ্গেল ইলেকট্রনের সাথে তোমার 5টা ক্লোরিন কি করবে, ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যৌগ গঠন করবে। তখন তোমার যৌগটা হয়ে যাবে কি, যৌগটা হয়ে যাবে PCl5। ঠিক আছে, তখন যখন PCl5 হয়ে যাবে তখন আমরা যখন ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন হিসাব করব, তখন দেখা যাবে ও সিঙ্গেল ইলেকট্রন থাকে কয়টা, 5টা থাকে। তখন ওর 5 দিকে 5টা ক্লোরিন যুক্ত হবে। ক্লোরিন যখন ইলেকট্রন শেয়ার করবে, তখন আমরা যদি তার ইলেকট্রন হিসাব করি, দেখা যায় 5টা ইলেকট্রনের সাথে 5টা ক্লোরিন শেয়ার করছে, তখন তার শেষ কক্ষপথে ইলেকট্রন হয়ে যাবে কয়টা, 10টা। ক্লোরিনই কিন্তু 8টাই থাকবে, ক্লোরিনের শেষ কক্ষপথে 8টাই হবে, কিন্তু ফসফরাসের শেষ কক্ষপথে হয়ে যাবে কয়টা, 10টা। এই কারণে বলা হয় যে PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইড অষ্টকের নিয়ম মানে না। কোশ্চেনটা সেভাবে যে PCl3 বা ফসফরাস ট্রাইক্লোরাইড অষ্টকের নিয়ম মানে, কিন্তু PCl5 অষ্টকের নিয়ম মানে না। কেন, তখন তোমাকে ব্যাখ্যা দিতে হবে। আমরা যখন তাপ দিব, তাপ দিলে ফসফরাসের 3s2 থেকে একটা ইলেকট্রন তোমার 3d তে চলে যাবে। 3s2 থেকে ইলেকট্রনটা কই চলে যাবে, 3d তে চলে যাবে। যখন চলে যাবে তখন তোমার এখানের মধ্যে ফসফরাসের 5টা বিজোড় ইলেকট্রন পাওয়া যাবে। এই 5টা বিজোড় ইলেকট্রন পাওয়া গেলে এই 5টা বিজোড় ইলেকট্রনের সাথে তোমার 5টা ক্লোরিন কি করবে, সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হবে। তখন তোমার ফসফরাসের শেষ কক্ষপথে 10টা ইলেকট্রন পাওয়া যাবে। তখন তো আনসারটা বের হবে যে এই কারণেই PCl3 অষ্টক নিয়ম মানে নেয়, কিন্তু PCl5 অষ্টক নিয়মটা মানে না। আশা করি আজকে ভিডিওটা ভালো করে দেখলে অনেক কিছু জানতে পারবা, পরীক্ষা ইনশাআল্লাহ এখান থেকে আসবে। ধন্যবাদ।